মহাসড়কে ৩ চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা জারির পর কমেছে যানবাহনের সংখ্যা, কমেছে সড়ক দুর্ঘটনাও। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ, জানালেন সড়কমন্ত্রী। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জন অনেকটাই সম্ভব হয়েছে বললেন প্রধানমন্ত্রী। পূর্ণাঙ্গ রূপ দিতে পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। খুলনায় শিশু রাকিব হত্যা মামলার আসামি বিউটি বেগম ৩ দিনের রিমান্ডে। চিকিৎসাধীন থাকায় অপর 2 আসামিকে নেওয়া হয়নি আদালতে। চট্টগ্রামের ব্রিসিক শিল্প এলাকায় একটি সাবান কারখানার ছাদ সহ দেয়াল ধস, নিহত 1, আহত 3। ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা অব্যাহত। এবং জঙ্গি গোষ্ঠী আইএসএ যোগ দেয়া বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল মান্নানের 29 স্বজন এখন সিলেটে। নজরদারিতে রেখেছে পুলিশ, এলাকায় চাঞ্চল্য। বাংলার সময় আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ইশরাত জাহান। মহাসড়কে 3 চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা জারির পর চলতি মাসের প্রথম 4 দিনে কমেছে সড়ক দুর্ঘটনা। সময় সংবাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বুয়েট এর অ্যাক্সিডেন্ট রিসার্চ ইউনিট পরিচালিত 4 দিনের তুলনামূলক জরিপে বেরিয়ে এসেছে এই তথ্য। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা কমার ফলাফল আরও জোরালোভাবে পাওয়া যাবে দীর্ঘমেয়াদের গবেষণায়। বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। 3 চাকার যানের এই অবাধ বিচরণ শুধু এই সড়কে নয়, এই চিত্র ছিল দেশের প্রায় সব সড়ক মহাসড়কেই। সম্প্রতি মহাসড়কে এই যানের গতি টেনে ধরে সরকার, আর এরই প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ আর আন্দোলনে নামে এই যানের মালিক শ্রমিকরা। মহাসড়কে সব দুর্ঘটনার কারণ যে এই 3 চাকার যান এমন নয়, কিন্তু এসব ধীরগতির যানের কারণে অনেক সময় ঘটেছে দুর্ঘটনা। বুয়েটের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট ARI বলছে, 1 আগস্ট থেকে নিষেধাজ্ঞা কার্যকরের পর সারা দেশেই কমেছে সড়ক দুর্ঘটনার সংখ্যা। ARI এর জরিপে দেখা যায়, চলতি বছরের প্রথম 6 মাসের প্রথম 4 দিনে যেখানে গড়ে দুর্ঘটনার সংখ্যা ছিল 30টি, সেখানে আগস্টের প্রথম 4 দিনে দুর্ঘটনা নেমেছে 22টিতে। আমাদের দেশের ড্রাইভাররা সচরাচর এই ওভারটেকিং করতে বাধ্য হয়, কারণ আমাদের দেশের রাস্তায় একই সাথে লো স্পিডের ভেহিকেল এবং হাই স্পিডের ভেহিকেল চলাচল করে। তবে পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, 4 দিনের জরিপে দুর্ঘটনার সংখ্যা কম পাওয়া গেলেও এ ব্যাপারে আরো জোরালো সিদ্ধান্তে পৌঁছতে হলে প্রয়োজন দীর্ঘমেয়াদী গবেষণা। একটা রেগুলেশনের বিফোর অ্যাটলিস্ট 6 মাস, আফটার 6 মাস পরীক্ষা করে বলতে পারবো যে দৃশ্যমান কোনো উন্নতি হলো কিনা। তাকে শুধু মহাসড়ক থেকে চলে যেতে বলা হয়েছে। আঞ্চলিক সড়ক অর্থাৎ প্রায় 2.5 থেকে 3 লক্ষ কিলোমিটারের মধ্যে মাত্র 3,500 কিলোমিটারে তাকে বিচরণ ক্ষেত্রটা তার জন্য সীমাবদ্ধ করা হয়েছে। বিশেষজ্ঞরা আরো বলছেন, মহাসড়কে 3 চাকার যান চলাচল বন্ধের সিদ্ধান্ত অবশ্যই সাধুবাদের দাবি রাখে। তবে পাশাপাশি এটাও ঠিক যে এর সঙ্গে জড়িত লাখ লাখ মানুষের জীবন জীবিকার বিকল্প উপায়টি নিয়েও চিন্তা করতে হবে। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এখনো দেশের বিভিন্ন মহাসড়কে চলছে সিএনজি অটোরিকশা সহ 3 চাকার যান। তবে পুলিশের কড়া নজরদারিতে এই সংখ্যাটা খুবই কম। এদিকে সিলেটে আগামী 15 আগস্ট পর্যন্ত সিএনজি অটোরিকশা ধর্মঘট স্থগিত করেছে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের অংশে সীমিত সংখ্যক সিএনজি অটোরিকশা, ইজি বাইক সহ বিভিন্ন ধরনের 3 চাকার যান চলাচল করছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে সীতাকুণ্ডের কদম রসুল এলাকায় 3 চাকার যানবাহন চলাচলে সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে অটোরিকশা মালিক চালক ঐক্য পরিষদ। আসা যাওয়ার সমস্যা, ড্রাইভারে যেতে হচ্ছে, অনেক রিক্সের মধ্যে আসা যাওয়া করতেছি, এই বাড়তি ভাড়াও নিচ্ছে এরা। সরকার যে যেগুলো আমাদেরকে বিক্রি করছে, ট্যাক্স দিয়েছে, এই গাড়িগুলো কোন দিকে চলবে, কোন রাস্তায় সরকার এই পরিমাণে রাস্তা করে নাই। ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে অবাধে চলাচল করছে সিএনজি অটোরিকশা সহ 3 চাকার যান। তবে জীবিকার তাগিদেই মহাসড়কে যানবাহন চালাতে বাধ্য হচ্ছেন বলে জানিয়েছেন চালকরা। বাদ নাই, চলার মধ্যে কোনো না উঠলে আমরা যান বাজাতে পারতাম না। বড় গাড়ি অ্যাক্সিডেন্ট করে, আর 20-50 লোক মারা যায়, আর তো কোনো দোষ না। আমরা অ্যাক্সিডেন্ট করলে আমরা দোষী জন্য আমরা রোড উঠতে পারব না। সিএনজি বন্ধ হইলে মহাসড়ক থেকে দুর্ঘটনা অর্ধেকের বেশি কমে দেব। এদের যন্ত্রণা স্থায়ী বোয়া না থাকলে বোঝা যেত না যে এরা কি যন্ত্রণা হয়। ঢাকা বরিশাল মহাসড়কের বরিশালের পল্লী বিদ্যুৎ পয়েন্ট, ক্যাডেট কলেজ, রহমতপুর বাজার ও ইউনিক পেট্রোল পাম্প এলাকা সহ বিভিন্ন মহাসড়কে অবাধেই চলাচল করছে নসিমন করিমন সহ 3 চাকার যান।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে দেখা গেছে 3 চাকার ধীরগতির যান চলাচল করতে। তবে পুলিশ বলছে বিচ্ছিন্নভাবে কিছু যান চলাচল করলেও প্রায় 80 থেকে 85% যান চলাচল বন্ধ রাখতে সক্ষম হয়েছেন তারা। এছাড়া 3 হুইলার বন্ধের ফলে গেল 5 দিনে এ সড়কে বড় কোনো দুর্ঘটনাও ঘটেনি বলে জানিয়েছেন পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। বিগত 5 দিনে দুর্ঘটনার সংখ্যা একেবারে নাই বলেই চলে, বড় ধরনের প্রাণহানি নেই। সেটা একমাত্র সিএনজি অটো রিক্সা নসিমন পরিবহন মহাসড়কে নাই বলেই দুর্ঘটনার সংখ্যা অনেকটা কমে গেছে। এছাড়া রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, যশোর সহ বিভিন্ন মহাসড়কে অবাধে সিএনজি অটো রিক্সা, মাহেন্দ্র সহ 3 চাকার যান চলাচল করছে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। সড়ক ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা না থাকলে সরকারের কোনো উন্নয়নমূলক কাজই সফলতার মুখ দেখবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি আরো বলেন, তার মন্ত্রণালয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সড়ক ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা। মহাসড়কে 3 হুইলার বন্ধ করলেই দুর্ঘটনা বন্ধ হবে, এটা মনে করার কোনো কারণ নেই। দুর্ঘটনার জন্য আরো যে কারণ আছে, ফিটনেসবিহীন গাড়ি, আজকে লাইসেন্সবিহীন চালক, সে ব্যাপারেও আমাদেরকে কঠোর পদক্ষেপ নেব। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে এখনো দেশের বিভিন্ন মহাসড়কে চলছে সিএনজি অটোরিকশা। এই মুহূর্তে ঢাকা সিলেট মহাসড়কের চণ্ডীপুরে আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ, অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুলে আছেন রিপোর্টার আতিয়ার সজল। প্রথমে চলে যাচ্ছি আহাদের কাছে। আহাদ, ধন্যবাদ রাজু। আপনি যেটা বলছিলেন যে গত 1 তারিখ থেকে সরকারি যে নিষেধাজ্ঞা জারি হয়েছে, সিলেট সহ দেশের সবগুলো মহাসড়কে সিএনজি অটোরিকশা বা 3 চাকার যান চলাচল করতে পারবে না। কিন্তু সিলেটের যে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন। আমি বেশ কিছুক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি এবং আমি যেটা দেখেছি যে এই ঢাকা সিলেট মহাসড়কের চণ্ডীপুর এলাকায় সিএনজি অটোরিকশা আগে যেরকম চলাচল করতো এখনো ঠিক সেভাবেই চলাচল করছে এবং দূরপাল্লার যানবাহনের সাথে এগুলো পাল্লা দিয়ে চলাচল করছে এই মহাসড়কে। এবং অনেক ক্ষেত্রে বলা যায় যে সিএনজি অটোরিকশার সংখ্যাটা কিছুটা বেশি এই মহাসড়কে। কিন্তু শ্রমিকদের সাথে আমি কথা বলেছি, তারা বলেছে যে তারা এই ঢাকা সিলেট মহাসড়কে যেহেতু 5টা উপজেলা রয়েছে, উপজেলার যাতায়াতের একমাত্র সড়ক কিন্তু এই ঢাকা সিলেট মহাসড়ক এবং এই মহাসড়ক দিয়ে তাদের যাতায়াত করতে হয়, যে কারণে তারা এই মহাসড়কে তাদের যে গাড়িগুলো আছে সেগুলো তারা চলাচল করবে। এবং গতকাল প্রশাসনের সাথে তাদের একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকে একটি সিদ্ধান্ত হয়েছে এই সিলেটে যে অন্যান্য যে মহাসড়কগুলো রয়েছে সে মহাসড়কগুলোতে যানবাহন চলাচল করবে। যেমন সিলেট থেকে তামাবিলের দিকে যে মহাসড়ক চলে গেছে এবং সিলেট মৌলভীবাজার মহাসড়ক, সেই মহাসড়কটি তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই ঢাকা সিলেট মহাসড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। কিন্তু আমি যেটা দেখেছি যে এখানে পুলিশের সদস্য যারা রয়েছে, পুলিশের সদস্যরা দাঁড়িয়ে আছে, কিন্তু তারা কোনো ধরনের দায়িত্ব পালন করছে না এবং সিএনজি অটোরিকশাকেও তারা কোনো ধরনের বাধাও দিচ্ছে না, যে কারণে এই ঢাকা সিলেট মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচল করছে। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আজ সিএনজি অটোরিকশা যে শ্রমিকরা রয়েছে তারা একটি সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলন থেকে তাদের যে কর্মসূচি ছিল অনির্দিষ্টকালের ধর্মঘট, সেটি তারা আগামী শোক দিবস উপলক্ষে আগামী 15 তারিখ পর্যন্ত তারা প্রত্যাহার করেছে এবং এই 15 তারিখের মধ্যে তারা কোনো ধরনের আন্দোলনে যাবে না। যদি তারা বলেছে তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে, তারা মিছিল, সমাবেশ, এমনকি মানববন্ধন করবে তাদের দাবি আদায়ের লক্ষ্যে। কিন্তু এই 15 তারিখের ভিতরে যদি তাদের দাবি আদায় না হয় তবে 15 তারিখের পরে তারা কঠোর আন্দোলনে যাবে, এমনটি আমাদেরকে তারা নিশ্চিত করেছে। যে তাদের যে শ্রমিক ইউনিয়নের সভাপতি রয়েছেন জাকারিয়া আহমেদ, তিনি এই বিষয়টি আমাদের নিশ্চিত করেছেন। তবে প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে তারা কোনোভাবে এই ঢাকা সিলেট মহাসড়কে তারা যানবাহন চলাচল করতে দিবেন না এবং অন্যান্য মহাসড়কে হয়তো সিএনজি অটোরিকশা চলতে পারবে, কিন্তু এই মহাসড়কে সিএনজি অটোরিকশা চলতে পারবে না। কিন্তু চিত্রটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, আমি আপনাদের যেটা বলেছি। তো রাজু, আমার কাছে মূলত এখনো পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর। আমি এখন চট্টগ্রাম এবং ঢাকা মহাসড়কের খবর জানার জন্য আমরা চলে যাব সহকর্মী আতিয়ার সজলের কাছে ফেনীতে। সজল। ধন্যবাদ আহাদ। আর সারা দেশের মতো গত চলতি মাসের 1 তারিখ থেকে যখন সরকারের একটা সিদ্ধান্ত আসে যে দেশের মহাসড়কগুলোতে 3 চাকা বিশিষ্ট কোনো যান চলতে পারবে না, সেই সিদ্ধান্ত মোতাবেক আইন শৃঙ্খলা বাহিনী ফেনীতেও ব্যাপক ধরপাকড় শুরু করে এবং আইনানুগ ব্যবস্থা শুরু করে যে সকল যানবাহন মহাসড়ক উঠেছিল।
ঠিক এবং এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ধরপাকড়ের বিরুদ্ধে 2 তারিখেই ফেনীর মোহাম্মদ আলী মহাসড়ক এলাকায় এবং লেমুয়া এবং লালপুলে যেখানে দাঁড়িয়ে আছে এইসব এলাকায় এবং এছাড়া বেশ কয়েকটি এলাকায় শ্রমিক সংগঠনের লোকেরা এবং পরিবহন মালিক লোকেরা আন্দোলন করেছিল এবং সড়ক ব্যারিকেড দিয়েছিল এবং সেই সড়ক ব্যারিকেড প্রত্যাহার করে নিতে এবং তাদের সেই নিয়ন্ত্রণ নিতে পুলিশ প্রশাসনকে তাদের সাথে সংঘর্ষ হয়েছিল এবং গুলি বিনিময় হয়েছিল। এর একদিন পরে গত 4 তারিখে ফেনীর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সিএনজি অটোরিকশা মালিক সমিতি এবং মালিক সমিতির লোকজনের সাথে এবং পুলিশ প্রশাসনের সাথে ত্রিপক্ষীয় একটি বৈঠক হয়। সেই বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছিল, যদিও মালিক সমিতির লোকজন সেটাকে নেয়নি। সেখানে জেলা প্রশাসকের থেকে জানানো হয়েছিল যে সিএনজি পাম্পগুলো থেকে যে শুধুমাত্র ফেনীর সোনাগাজী উপজেলায় যেতে যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে ওই আঞ্চলিক মহাসড়কে কোনো সিএনজি পাম্প নেই। এছাড়া বাকি যে আঞ্চলিক মহাসড়কগুলো রয়েছে সবগুলোতে কিন্তু সিএনজি পাম্প রয়েছে, যেখান থেকে সিএনজি রিচার্জ করতে পারবে। এছাড়া মহাসড়ক কেন্দ্রিক যেসব যাতায়াত ব্যবস্থা রয়েছে, যেসব যাত্রী রয়েছে এবং এসব মহাসড়কে দীর্ঘদিন ধরে চলমান যেসব সিএনজি রয়েছে সেসব সিএনজি মহাসড়কে উঠতে পারবে না। জেলা প্রশাসন থেকে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং পুলিশের পক্ষ থেকে অনড় ছিল, কিন্তু শ্রমিক সংগঠনের লোকজন ওঠার ব্যাপারেও তারা দাবি জানিয়ে আসছিল। শেষ পর্যন্ত জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে শহরমুখী হতে হলে শহরের এক প্রান্তে যেখানে মুখ আছে রাস্তার অপর প্রান্তে যাত্রী নামিয়ে দেবে, ওখান থেকে যাত্রী এসে অপর প্রান্তে এসে যে সিএনজি পাবে সেই সিএনজিতে করে এভাবে শহরে যোগাযোগ করবে। কিন্তু আজকে একটা জিনিস জানিয়ে রাখি যে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব আজকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুরের যে ফুটওভার ব্রিজ আছে সেখানে উদ্বোধনকালে গণমাধ্যমকে জানিয়েছেন যে আজকের এই গত 1 সপ্তাহ ধরে এই সিদ্ধান্তের কারণে দেশে দুর্ঘটনার ঘটনা কম ঘটেছে এবং প্রাণহানি কম ঘটেছে। এবং তিনি আরো জানিয়েছেন যে যাত্রীদের যে দাবি, যে যাত্রীদের যে দাবি রয়েছে যে বাইপাস সড়ক করার জন্য এবং মহাসড়কে উঠিয়ে শহর কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার জন্য গণপরিবহন বাড়ানোর জন্য এই বিষয়টিও মন্ত্রণালয় সামনে ব্যবস্থা নেবে বলে আমাদেরকে জানিয়েছিল যোগাযোগ মন্ত্রী। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজু। দর্শক, আমরা জানছিলাম ঢাকা সিলেট মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে 3 চাকার যান চলাচলের খবর জানছিলাম। সেখানে যেমনটি দেখলাম যে নিষেধাজ্ঞা থাকলেও এখনো কিছু 3 চাকার যান চলাচল মহাসড়কে করছে। আমাদের সঙ্গে ঢাকা সিলেট মহাসড়কের চণ্ডীপুর থেকে যোগ দিয়েছিলেন আব্দুল আহাদ এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আতিয়ার সজল। এদিকে মহাসড়কে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধে টাঙ্গাইলে আজও অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সকাল 10টা থেকে শুরু হয়ে এই অভিযান চলে বিকেল 5টা পর্যন্ত। জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুব হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু এলাকায় এই অভিযান চালায়। এ সময় মহাসড়কে চলাচল করা যানবাহন থামিয়ে গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়। ফিটনেসবিহীন 35টি পরিবহনের কাছ থেকে 25,300 টাকা জরিমানা আদায় করা হয়। ফিটনেসবিহীন গাড়ি, ড্রাইভিং লাইসেন্স এগুলো চেক করা হচ্ছে এবং এই যানজট মুক্ত নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে টাঙ্গাইল প্রশাসন, পুলিশ বিভাগ সবাই মিলেমিশে কাজ করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য অনেকটাই অর্জন সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্সের সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, তথ্য প্রযুক্তির বিকাশ যত ঘটবে দেশে কর্মসংস্থান তত বাড়বে। তথ্য প্রযুক্তিকে সাধারণের জন্য সহজলভ্য করা ছিল সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। 2008 সালে সরকার গঠনের পর সর্বস্তরে তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে নেওয়া হয় নানামুখী উদ্যোগ। তৃণমূলে এর ব্যবহার ছড়িয়ে দিতে দেশের সব ইউনিয়নে গড়ে তোলা হয় তথ্য ও সেবা কেন্দ্র, বর্তমানে যা ডিজিটাল সেন্টার নামে পরিচিত। কতটুকু বাস্তবায়ন হয়েছে? প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্সের সভায় পর্যালোচনা করা হয় তথ্য প্রযুক্তিকে ছড়িয়ে দিতে সরকারের নেয়া উদ্যোগগুলোর, আর এই উদ্যোগের কতটা বাস্তবায়ন হলো তাও খতিয়ে দেখা হয় সভায়। সেই সঙ্গে সভায় গুরুত্ব পায় সবার জন্য ইন্টারনেট সেবা, শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল সরকার বাস্তবায়ন এবং তথ্য প্রযুক্তিতে মানব সম্পদ উন্নয়নের বিষয়গুলো। আমি মনে করি যে আল্লাহর রহমতে আমরা কিন্তু ডিজিটাল বাংলাদেশ এক কথা বলতে গেলে করে ফেলেছি। এখন এটা ব্যবহারটা আরো সম্প্রসারিত করা, এটাকে আরো বাড়ানো এবং এর আনুষঙ্গিক আমাদের দেশে এই সবকিছু তৈরির একটা সুযোগ সৃষ্টি করা। সেজন্য হাইটেক পার্ক প্রত্যেক জেলায় জেলায় আমরা সুযোগ সৃষ্টি করে দিচ্ছি এবং এখানে বিশাল বেকার সমস্যা দূর হচ্ছে, অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে আমাদের শিক্ষিত ছেলেপেলেরা, তারা ছেলে মেয়ে তারা কাজের একটা সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, 91 সালে বিনা খরচে বাংলাদেশে সাবমেরিন কেবল স্থাপনের সুযোগ এসেছিল। তখনকার সরকারের অজ্ঞতায় তা বাস্তবায়ন করা যায়নি। এ কারণেই অনেকটা পিছিয়ে পড়ে বাংলাদেশ। বাংলাদেশ
এর আগে বিনা পয়সায় সাবমেরিন কেবল সংযোগ পেয়েছিল, তখনকার সরকার নেয় নাই, কারণ তাদের কথা ছিল এটা নাকি সংযোগ হলে পরে বাংলাদেশের সব তথ্য নাকি বের হয়ে চলে যাবে, সেই জন্য ওটা বিনা পয়সা যখন পাওয়া গেল তখন নিল না। দুইবার এই অফার আসলে, একবার আসলে একেবারে বিনা পয়সায়, আর একবার এসেছিল বোধহয় বছরের কত $৬,০০০ আমাদের ভাড়া দিতে হবে। দুইবারই এটাকে প্রত্যাখ্যান করা হয়। এই ধরনের মানসিকতা সরকারও বাংলাদেশের ছিল, এটা হলো দুর্ভাগ্যজনক। ডিজিটাল বাংলাদেশের পূর্ণাঙ্গ রূপ দিতে আর কি কি পরিকল্পনা নিতে হবে তা নিয়েও আলোচনা করেন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা আর দেশের বরেণ্য তথ্য প্রযুক্তিবিদরা। নেওয়া, ব্যবহার করা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। শুধু সাহিত্যকর্ম নয়, রাষ্ট্র ও সমাজ ভাবনায় রবীন্দ্রনাথ ছিলেন অদ্বিতীয়। কবিগুরুর ৭৪তম প্রাণ দিবসে শ্রদ্ধা। মনে রবে কি না রবে আমারে, সে আমার মনে নাই, মনে নাই, মনে রবে কি না রবে আমারে। আজ ২২শে শ্রাবণ, কবিগুরুর মহাপ্রয়াণ দিবসে বিশেষ রিপোর্ট থাকছে সংবাদের শেষ অংশে, দেখার আমন্ত্রণ। মেয়ের প্ররোচনায় সপরিবারে আইএসএ যোগ দেয়া আলোড়ন সৃষ্টিকারী বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল মান্নানের ২৯ জন স্বজন ব্রিটেন থেকে দেশে এসেছেন। ইংল্যান্ড থেকে সিলেটে আসার পথে দুবাই বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী তাদের জিজ্ঞাসাবাদ করে বলে জানা গেছে। পরে ভিন্ন ভিন্ন ফ্লাইটে তাদের দেশে পাঠানো হয়। এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হলেও এসব অস্বীকার করছেন তারা। এদিকে পুলিশ জানিয়েছে তাদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। বিস্তারিত আব্দুল আহাদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন নওশাদ আহমদ চৌধুরী। ব্রিটেনের লুটনের বাসিন্দা জমশেদ আলী গত ২৫ জুলাই পরিবারের ২৯ জন সদস্য নিয়ে সিলেটে আসেন। আসার পথে দুবাইয়ে একদিন যাত্রাবিরতি করেন তারা, কিন্তু সেখানে তাদের সন্দেহ হওয়ায় সবাইকে একসাথে দেশে ফিরতে দেয়নি নিরাপত্তা বাহিনী। পরে ভিন্ন ভিন্ন ফ্লাইটে দেশে পাঠানো হয় তাদের। মে মাসে ঢাকা থেকে ব্রিটেনে ফেরার পথে আইএসএ যোগ দেয়া আব্দুল মান্নানের চাচাতো ভাই এই জমশেদ, কিন্তু তিনি আত্মীয়তার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। এমনকি তাদের চিনেন না বলেও দাবি তার। আর আত্মীয়তার কথা অস্বীকার করলেও আইএসএ যোগ দেয়া পরিবারটির জন্য দুঃখ প্রকাশ করেন জমশেদের ছেলে পারভেজ। আমি আমার পাঁচটা আমরা আমারে বাদে মানুষে হয়েছে নিউজে যখন আইসে নানি ওখান হয়েছে বলে অমুক অমুক জায়গায় অমুক মানুষ হয়েছে যা কিনা বলে যা কিনা আমি তো করতে পারি না। আমরা বাড়ি হলো মাইজগাঁও, তারা বাড়ি হলো ফেঞ্চুইঞ্জ স্টেশনের পাশে, তো অনেক দূর হয়। তো আমি জাস্ট এলাকার হিসাবে তারা, আর কোনো কিছু নাই। যাদের কাম করবো এমন কোন সময় কল্পনা করা হয়েছে না, প্লাস মুরব্বী যে তার লাগে দুঃখ লাগে। তবে এলাকাবাসীর দাবি আব্দুল মান্নান ও জমশেদ একই গোষ্ঠীর সদস্য। জমশেদ ভাই সাহেব যাইছেন একই গোষ্ঠীর আর কি, একই গোষ্ঠীর, কিন্তু আমরা দুইটা তাল্লুক আছে। এদিকে আব্দুল মান্নানের মতো আর কেউ যাতে আইএসএ যোগ না দেয় সেজন্য দেশে আসার পর থেকে এই পরিবারটিকে বিশেষ নজরদারিতে রেখেছে পুলিশ। এই যে তার আত্মীয় স্বজনরা এসেছেন, ওনারাও যাতে কোনোভাবে ডাইভার্টেড না হন, আব্দুল মান্নান সাহেব যেভাবে হয়েছেন হঠাৎ করে যাতে কোনোভাবে ওনারা নিরুদ্দেশ না হন, এই জিনিসটা আমরা নজরদারি করছি। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁওয়ে আব্দুল মান্নান ও জমশেদের একই এলাকায় যেমন বাড়ি, ঠিক তেমনি ব্রিটেনের লুটনেও একে অপরের প্রতিবেশী তারা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। চট্টগ্রামের বিসিক শিল্প এলাকায় সাবান তৈরির একটি কারখানার ছাদ ধসে পড়েছে। একই সাথে ধসে পড়ে একটি দেয়ালও। এই ঘটনায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। বিকেলে রূপালী সোপ ফ্যাক্টরি নামে ওই প্রতিষ্ঠানটির পুরাতন ছাদ ভাঙার সময় পুরো ছাদটি ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েকদিন ধরে ফ্যাক্টরিটির ছাদ ভাঙার কাজ চলছিল। আজ বিকেলে বিকট শব্দে এই ভবনের ছাদ ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 10টি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ সময় 4 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আধুনিক পদ্ধতির পরিবর্তে ম্যানুয়াল পদ্ধতিতে ছাদ ভাঙার কাজ করায় এটি ধসে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে ঘটনার পর থেকে ফ্যাক্টরির কর্মকর্তা কর্মচারীরা পলাতক রয়েছে। পাশের একটা বিল্ডিং এর ভাঙিয়া এদের গায়ের উপরে পড়ছে, টিন সেট ঘরের উপরে। ভূমিকম্পের মতো একটা আমাদের ওখানে জাগে দিয়েছে আর কি, আর শব্দ হয়েছে।
দ্রুত একটা শব্দ এসে পরে আমরা দেখলাম যেটা বসে বসে। তারা ন্যাচারালি যে সিস্টেমে করার কথা ছিল ওইভাবে না করে ম্যানুয়ালি করতেছিল। এরা ওয়্যার দিয়ে আপনার কলাপসিবল কতগুলো চেইন আছে চেইন কোপ্পা দিয়ে তারা এই ছাদটা টানার সময় হঠাৎ করে ওয়্যার ছিঁড়ে যায়, ছিঁড়ে এই ছাদটা ধসে পড়ে, যার পরিপ্রেক্ষিতে এই দুর্ঘটনা ঘটে। বাংলা সময় আরো থাকছে। ফেলানী হত্যার বিচার নিয়ে পরিবার আনুষ্ঠানিক ক্ষোভ জানালে আদালত পুনর্গঠন করে আবার বিচার করা হবে, আশ্বাস বিএসএফ এর। এবং বেড়িবাঁধ ভেঙে পটুয়াখালীর লালুয়া ইউনিয়নের 14টি গ্রাম প্লাবিত, হাজার হাজার মানুষ পানিবন্দী। নোয়াখালী ও ঝালকাঠিতে বন্যা পরিস্থিতির উন্নতি। দর্শক, দেশের বাইরের একটি খবর। মিশরে সুয়েজ খালের সম্প্রসারিত অংশের উদ্বোধন অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনের পর জাহাজে করে খাল পরিদর্শন করছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। আমরা কিছুক্ষণের জন্য চলে যাচ্ছি উদ্বোধনী অনুষ্ঠানে। سيدتي وسادتي إن ممثلي الشعب أيضا مع الرئيس عبد الفتاح السيسي في يخت المحروسة وهو يرتدي زيه العسكري تقديرا لهذه اللحظة التاريخية التي سيسجلها التاريخ، التي دائما يقف أمام ما يحققه المصريون حول قيادته الجديدة، يساندها ويبارك كل خطواتها حتى نصل إلى هذه اللحظة الفارقة من تاريخ مصر. سيدتي وسادتي، في هذه اللحظات التاريخية علينا كمصريين أن نشعر بالفخر، أن نشعر بالفخر والسعادة، ونشعر أننا نملك المستقبل وأن المستقبل بأيدينا. فروعة هذا العمل وإنجازه في هذا التوقيت وهذه الأرقام إنما يدل أننا قادرون على النجاح، أننا قادرون أن نعبر إلى المستقبل، أن نلحق بمن سبقونا، وذلك بأياد لا تعرف المستحيل، هو بقلوب تعشق هذا الوطن وبعقول تبدع من أجل أبناء هذا الوطن. فهذا الوطن يستحق مننا الكثير، يستحق أن نعطيه ونعطيه لنعوضه عن أيام مضت يمكن أن نصل بها إلى الأمام في أوقات قياسية إذا خلصت النوايا. فها هي السماء، ها هي السماء ترتسم بلوحة فنية نراها الآن بأعيننا। দর্শক, আমরা সরাসরি দেখছিলাম মিশরের সুয়েজ খালের সম্প্রসারিত অংশের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সহ বিশ্ব প্রতিনিধিরা। খুলনায় চাঞ্চল্যকর শিশু রাকিব হত্যা মামলার অন্যতম আসামি বিউটি বেগমের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকাল 10:30টার দিকে খুলনা মহানগর হাকিম আদালতের বিচারক ফারুক ইকবাল এই রিমান্ড মঞ্জুর করেন। সকালে রাকিব হত্যাকাণ্ডের আসামি বিউটি বেগমকে খুলনার মহানগর হাকিম আদালতে নেওয়া হলে মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে আসামি বিউটি বেগমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এদিকে এই মামলার অপর 2 আসামি মিন্টু ও শরীফ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাদেরকে আদালতে হাজির করা হয়নি। গত 3রা আগস্ট নগরীর টুটপাড়া কারখানা এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে নির্মমভাবে শিশু রাকিবকে হত্যা করা হয়। আসামিকে আমরা 10 দিনের রিমান্ডের আবেদন করছিলাম। বিজ্ঞ আদালত রিমান্ডের আবেদন শুনানির পরে সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড প্রদান করছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আয়োগ জিজ্ঞাসাবাদ করবে এবং এই 3 দিনের রিমান্ড আমরা মনে করি যে যেহেতু প্রকৃত ঘটনা এটা চাক্ষুষ সাক্ষ্য আছে, এই 3 দিনের রিমান্ডই যথেষ্ট। এদিকে বিচারহীনতার কারণে দেশে এমন নৃশংস ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। সকালে ঢাকা মেডিকেল কলেজে মাগুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের 2 গ্রুপের সংঘর্ষে মায়ের পেটে গুলিবিদ্ধ আহত মা ও শিশুকে দেখতে গিয়ে তিনি একথা বলেন। এই সময় তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এদিকে আহত শিশু সুরাইয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান।
খুব শীঘ্রই মা ও তার বাচ্চা সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই, এদের জন্য, এই সন্ত্রাসীদের জন্য কোনো রকম যেন ক্ষমা না পায়। এদের জন্য ফাঁসি চাই আমি, এদের জন্য শাস্তির জন্য অবশ্যই হয়, এদের জন্য কোনো রকম ছাড় না দেওয়া হয়। একজন স্বাভাবিক বাচ্চার যেসব রিফ্লেক্সেস থাকে সেইগুলো তার মধ্যে দেখা যাচ্ছে। তো কাজে আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা এই বাচ্চাকে সুস্থ করে তার মায়ের কোলে ফেরত দেবো এবং বাসায় যেতে পারবে। এই ঘটনা কেন ঘটছে, কারণ কি? ড্রাগের কারণে, মাদকদ্রব্যের কারণে, বিচারের অভাবে? আমার মনে হয় যে যারা এসব করছেন তারা জানেন তাদের গায়ে হাত দিতে পারবে। সুবিচার হতো, শাস্তি হতো, ফাঁসি হতো, তাহলে হতো এই অত্যাচার থেকে শিশুরা বাঁচতে পারে। যতদিন পর্যন্ত বিচার ব্যবস্থা সুষ্ঠু না হবে, যতদিন অপরাধে না জানবে আমরা অন্যায় করে বিচার হবে, ততদিন সমাজে চলতেই থাকবে। নোয়াখালী ও ঝালকাঠিতে বন্যার পানি নামতে শুরু করেছে, তবে শরীয়তপুরে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। নোয়াখালী 9টি উপজেলায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, খুলতে শুরু করেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে এখনো ঘরে ফিরতে পারেনি বেগমগঞ্জ, চাটখিল ও সোনাইমুড়ির 8টি আশ্রয়কেন্দ্রের মানুষ। বন্যার পানি নামতে শুরু করায় ঝালকাঠিতে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে নদী ভাঙনের কবলে পড়ে এরই মধ্যে ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। শরীয়তপুরে টানা বৃষ্টি ও পদ্মা নদীর পানি বেড়ে নড়িয়া ও জাজিরা উপজেলার বিভিন্ন স্থানে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে 2 উপজেলার অর্ধ শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই অবস্থায় ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিতে বাধ্য হয়েছেন স্থানীয়রা। ঘূর্ণিঝড় কোমেন আর পূর্ণিমার জোয়ারের প্রভাবে পটুয়াখালীর লালুয়া ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 14টি গ্রাম। এতে পানিবন্দী অবস্থায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার মানুষ। অবশ্য বন্যা কবলিত এলাকায় জরুরি ত্রাণ সহায়তার আশ্বাস দিয়েছে জেলা স্থানীয় প্রশাসন। এদিকে 3 বছর ধরে বেড়িবাঁধের বেশ কয়েকটি স্থানে ভাঙা থাকলেও তা মেরামত করা হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। পটুয়াখালী থেকে মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার ঘূর্ণিঝড় কোমেন আঘাত হানার পর থেকেই বৈরী আবহাওয়ার কবলে পড়েছে উপকূলীয় জেলা পটুয়াখালী। গত কয়েকদিনের টানা বর্ষণে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে নদ নদীর পানি, আর সেই সঙ্গে যোগ হয়েছে পূর্ণিমার জোয়ার। এতে কলাপাড়ার লালুয়া ইউনিয়নের বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে পড়েছে লোকালয়ে। প্লাবিত হয়েছে ইউনিয়নের 14টি গ্রামের বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি সহ বিস্তীর্ণ এলাকা। এই অবস্থায় দুর্বিষহ জীবন কাটাচ্ছেন পানিবন্দী মানুষেরা। এই সময় যখন পানি দেখা যায় আমাদের ঘর বাড়ি তলায় যায়। প্রাইমারি, হাই স্কুল, মাদ্রাসা সবকিছু বন্ধ। বেড়িবাঁধটা যাতে মেরামত করা যায় সেই সহযোগিতা চাওয়ার জন্য আমরা আবেদন করছি। এদিকে বন্যা দুর্গত এলাকায় জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, তালিকা পাঠালে তিনি জরুরি যেটা জিআর চাল আছে সেই চাল বরাদ্দ দেবেন। অন্যদিকে লালুয়া ইউনিয়নের বেড়িবাঁধটির বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে ভাঙা থাকায় বর্ষা এলেই সাগরের পানি ঢুকে প্লাবিত হয় বসতভিটা সহ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে কোনো সহযোগিতা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বারবার আমরা পানি উন্নয়ন বোর্ডে অভিযোগ করা সত্ত্বেও আমাদের কোনো কাজে আসে না। এখন বর্তমানে যে পানির জোয়ারের চাপে আমার অত্র এলাকার মিনিমাম 4000 পরিবার পানিবন্দী অবস্থায় আছে। তবে আগামী শুষ্ক মৌসুমে বেড়িবাঁধটি স্থায়ীভাবে মেরামতের আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। এবার শুষ্ক মৌসুমে আসলে আমরা এখানে একটা রিটায়ার্ড এমব্যাঙ্কমেন্ট করে দেব প্রায় 3.5 কিলোমিটারের মতো, যাতে এখানে আর পানি প্রবেশ না করে। কলাপাড়া উপজেলায় 400 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে লালুয়া ইউনিয়ন সহ প্রায় 40 কিলোমিটার বাঁধ বিধ্বস্ত হয়েছে। সময় সংবাদ, পটুয়াখালী। পরিবার চাইলে নতুন বিচারকদের দিয়ে ফেলানি হত্যার বিচার করার আশ্বাস দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দিল্লিতে অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে এমন আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল আজিজ। তবে এজন্য বিএসএফ জওয়ানকে নির্দোষ ঘোষণা করে দেয়া আগের রায়ে পরিবার যে সংক্ষুব্ধ তা বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে।
গত 3 আগস্ট ভারতের নয়াদিল্লিতে শুরু হওয়া সীমান্ত সম্মেলনে বিজিবি ও বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল আজিজ। বিজিবি মহাপরিচালক জানান, যদি ফেলানীর পরিবার নিম্ন আদালতে ঘোষিত রায়ে সংক্ষুব্ধ হয় এবং তা অবহিত করে, তাহলে বিএসএফ নতুন বিচারকদের সমন্বয়ে আদালত গঠন করে বিচার কার্যক্রম পরিচালনা করবে। এ ব্যাপারে ফেলানীর বাবা এবং তাদের আইনজীবীর সঙ্গে কথা বলে বিজিবির পক্ষ থেকে সম্ভাব্য সব সহযোগিতা প্রদান করা হবে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশের পোশাক শিল্পে গত 2 বছরে শ্রমিকদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে কারখানার নিরাপত্তা ও পরিবেশ উন্নত করা হয়েছে দাবি করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ অভিযোগ করেছেন, এরপরও বিদেশি ক্রেতারা পোশাকের দাম বাড়াননি। সকালে চট্টগ্রামে পোশাক শিল্পের পণ্য ও যন্ত্রপাতির 3 দিনের প্রদর্শনী অ্যাপারেল অ্যান্ড সেফটি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই সময় পোশাকের দাম বাড়ানোর জন্য ক্রেতাদের প্রতি আহ্বান জানান তিনি। 2021 সালের মধ্যে তৈরি পোশাক শিল্পে রপ্তানির 50 বিলিয়নের যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে, এ প্রদর্শনী তারই ধারাবাহিকতা। বর্তমানে এ খাতের যে প্রবৃদ্ধি, তাতে খুব সহজে এ লক্ষ্যমাত্রা বাংলাদেশ পূরণ করতে পারবে। এছাড়া গত 2 বছরে পোশাক কারখানার শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কাজের পরিবেশ উন্নত করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, শ্রমিকদের কাজের সঠিক মূল্য তারা পাচ্ছে না। তাই এদেশে শ্রমিকদের কাজের ন্যায্য মূল্য দেওয়ার আহ্বান জানাচ্ছি। বরগুনায় পূর্ব শত্রুতার জের ধরে শিশু রবিউল হত্যাকাণ্ডের প্রধান আসামি মিরাজ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পুলিশ জানায়, সকালে আমতলী উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। এ সময় বিচারক রবি জয়ন্ত বিশ্বাসের কাছে রবিউলকে হত্যার কথা স্বীকার করে সে। জবানবন্দিতে মিরাজ জানায়, কিছুদিন আগে ঘেরের মাছ চুরি ও মাছ ধরার ফাঁদ নিয়ে রবিউলের সাথে তার ঝগড়া হয়। এরই জের ধরে তাকে হত্যার পর মাছের ঘেরের পাশে তার লাশ ফেলে রাখে মিরাজ। এদিকে এই ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গত 4 আগস্ট আমখোলা গ্রামের একটি মাছের ঘের থেকে রবিউলের লাশ উদ্ধার করা হয়। গাজীপুরে ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে একজন নিহত হয়েছে। ভোরে কাপাসিয়া উপজেলার নামিলা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতির সময় একদল ডাকাতকে ধাওয়া করে এলাকাবাসী। এ সময় বাকিরা পালিয়ে গেলেও শামীম নামে এক ডাকাতকে ধরে গণপিটুনি দেয় তারা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে নিহতের নামে ডাকাতি সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ছিটমহল বিনিময় সম্পন্নের পর কুড়িগ্রামের সাথে অন্তর্ভুক্ত হওয়া 12টি জনপদের আইনশৃঙ্খলা রক্ষায় এবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানামুখী পদক্ষেপ। এতে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। সকালে দাসিয়ারছড়ার অধিবাসীদের সাথে পুলিশ প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা পুলিশ সুপার জানান, এই জনপদগুলোর মানুষের নিরাপত্তা রক্ষায় ক্যাম্প স্থাপন, টহল জোরদার, পুলিশিং কমিটি গঠন করা হয়েছে। এছাড়া এখানকার মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা জানতে প্রতিটি পাড়ায় মতবিনিময় সভারও আয়োজন করা হচ্ছে বলে জানায় পুলিশ। আমরা বুঝেছি যে আপনাদের নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জে পালিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৪তম প্রয়াণ দিবস। এ উপলক্ষে সকালে কবিগুরুর স্মৃতি বিজড়িত শাহজাদপুরে কাছারি বাড়ির অডিটোরিয়ামে আয়োজন করা হয় আবৃত্তি, নাচ, গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে অংশ নেয় উপজেলার 12টি সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের 3 শতাধিক শিশু শিল্পীরা। এ সময় মনোজ্ঞ এই পরিবেশনা উপভোগ করেন জেলা প্রশাসনের কর্মকর্তা সহ অভিভাবক ও শিক্ষার্থীরা। পৌরাণিক পুরুষ নন, রাজা নন, তিনি কবি। কবিদের গুরু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শিল্পের প্রায় সব মাধ্যমে সরবে উপস্থিত থেকেও শিল্পের জন্য শিল্প, এই ধারণার বাইরে এসে তিনি চিন্তা করেছেন স্বদেশ, স্বজাতি আর তার একান্ত আপন সমাজ নিয়ে। আজ তার ৭৪তম প্রয়াণ দিবস। রবীন্দ্রনাথের রাষ্ট্র ও সমাজ ভাবনা নিয়ে তরিকুল ইসলামের সৌরভের রিপোর্ট। রবি ঠাকুরের সমস্ত চিন্তা, কাব্য মানুষকে মুক্তির আলোর দিকে ধাবিত করে। দেশের উন্নতি বলতে তিনি বুঝেছেন সমাজের উন্নতি। সমাজ যদি উন্নত হয়, তার মধ্যে যদি প্রাণ জাগানো যায়, তবেই দেশের মুক্তি ঘটবে। এমন ভাবনা নিয়ে তিনি সমাজের মানুষকে জাগাতে চেয়েছেন। তবে চিন্তা করেই বসে থাকেননি তিনি। কর্মী হয়ে এশিয়ার প্রথম কৃষি ব্যাংক প্রতিষ্ঠা, সমবায় ধারণা প্রচার, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আর বিকল্প শিক্ষা ব্যবস্থা প্রচলন করেছেন তিনি। রবীন্দ্রনাথ আমাদের কাছে সাহিত্যিক হিসেবে পরিচিত, কিন্তু এই পরিচয়ের বাইরে আরেকটা তার পরিচয় আছে,
তিনি সমাজ কর্মী একজন, শিক্ষা ভাবনা, পরিবেশ ভাবনা, এমনকি বাংলাদেশের যে ভূমি, সেই ভূমির ব্যাপারে তার ভাবনা আছে। আমরা ভাবলে বিস্মিত হব যে তিনি কৃষি ব্যাংকের প্রতিষ্ঠাতা এই উপমহাদেশে, তিনি ডেইরি ফার্মের প্রতিষ্ঠাতা। সমাজ উন্নয়নে সামাজিক পুঁজিকে কাজে লাগানোর কথা বলেছেন তিনি। সামাজিক ভাবনার মধ্যে শুভবুদ্ধি, কল্যাণ চেতনা, মানবিক মূল্যবোধ সবটাই আছে, সেটাকেই সামাজিক পুঁজি বলা হয়। এবং সেই সামাজিক পুঁজির বিকাশের মধ্য দিয়ে কিন্তু একটি সমাজ এবং রাষ্ট্র সুন্দর একটি মানব সভ্যতার ইতিহাস নির্মাণ করতে পারে। রবি ঠাকুর আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি নিয়ে এসেছেন। আমাদের স্বাধীনতা সংগ্রামের সাংস্কৃতিক দর্শন তাকে ঘিরে তার দেখানো পথই আবর্তিত হয়েছে। রবীন্দ্রনাথ আমাদের সাংস্কৃতিক বিপ্লবের ক্ষেত্রে এই সাহস সঞ্চারে বড় ভূমিকা পালন করেছে। আমাদের মধ্যে, বাঙালির মধ্যে মুক্তির বাসনাটিকে তিনি ছড়িয়ে দিয়েছেন। অতএব তিনি নিঃসন্দেহে একজন খুব বড় মাপের মুক্তিযোদ্ধা। পৃথিবীর অন্যতম রোমান্টিক এই কবি সমাজ আর তার মানুষদের নিয়ে ভেবেছেন। এটা আমাদের জন্য বাড়তি পাওয়া। এর বাইরে আমাদের প্রতিদিনের জীবনের প্রতিটি কাজে রবির উপস্থিতি। আকাশে, মাটিতে, মনে যত বৃষ্টি ঝরে তা যেন রবি ঠাকুরেরই। আমাদের গভীর আনন্দে রবি, ব্যথার গানে রবি। তবুও কবিগুরুকে আমরা আবিষ্কার করে চলি প্রতিদিনই, তাই প্রতিদিনই তার জন্ম। মৃত্যু তাকে স্পর্শ করে না। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। বাংলা সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। মহাসড়কে 3 চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা জারির পর কমেছে যানবাহনের সংখ্যা, কমেছে সড়ক দুর্ঘটনাও। মহাসড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জন অনেকটাই সম্ভব হয়েছে বললেন প্রধানমন্ত্রী। পূর্ণাঙ্গ রূপ দিতে পরিকল্পনা বাস্তবায়নের তাগিদ। খুলনায় শিশু রাকিব হত্যা মামলার আসামি বিউটি বেগম 3 দিনের রিমান্ডে, চিকিৎসাধীন থাকায় অপর 2 আসামিকে নেওয়া হয়নি আদালতে। চট্টগ্রামের বিসিক শিল্প এলাকায় একটি সাবান কারখানার ছাদ সহ দেয়াল ধস, নিহত 1, আহত 3। ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতা অব্যাহত। এবং জঙ্গি গোষ্ঠী আইএসএ যোগ দেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত আব্দুল মান্নানের 29 স্বজন এখন সিলেটে, নজরদারিতে রেখেছে পুলিশ, এলাকায় চাঞ্চল্য। দর্শক, এই ছিল আমাদের বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *SN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।